এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস শুরু। পাকিস্তানের হামলায় কাশ্মীরে এক সরকারি কর্মকর্তা ও সেনা নিহত। এদিকে উত্তেজনার মধ্যেই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। অন্যদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যে পাকিস্তানকে IMF এর ঋণ ভারতের তীব্র আপত্তি। গাজা ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় নিহত আরও 27 ফিলিস্তিনি। অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনি আফরোজ। ভারতের অপারেশন সিঁদুর এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে অপারেশন বুনিয়ান মারসুস শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি করেছে ভারত নতুন করে তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে দুই পক্ষকেই উত্তেজনা কমাতে একই সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। প্রতিদিনই তীব্র হচ্ছে ভারত ও পাকিস্তান দুই দেশের চলমান উত্তেজনা। সবশেষ শনিবার সকালে ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন বুনিয়ান মারসুসের আওতায় এই হামলা চালায় ইসলামাবাদ। এর আগে ভোরের দিকেই ভারতের গুরুত্বপূর্ণ 11টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার ভোরে অন্তত 5 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শহরটি। এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাক বিমান বাহিনী। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। ভারত পাকিস্তানের নতুন করে যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশিরভাগই আমাদের বিমান বাহিনী ধ্বংস করেছে, কিন্তু এসবের কোনোটিতেই পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাকিস্তান ভারতীয় বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। পাকিস্তান বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাক সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ব্যবহার করছে এবং ভারী ক্যালিবারের অস্ত্র দিয়ে আমাদের বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন দেখা গেছে বলেও দাবি করেছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসবের বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এর মধ্যে একটি ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারে অন্তত 3 জন আহত হয়েছে বলেও জানা যায়। এর আগে শুক্রবার রাতেও কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা LOC-তে ব্যাপক গোলাগুলি করেছে এই দুই দেশের সেনারা। এ সময় ভারতের এক সেনা ও জম্মু কাশ্মীর প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার নিহত হন। চলমান উত্তেজনার নিরাপত্তাজনিত কারণে উত্তর ও পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় পক্ষকে পরিস্থিতির উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ 4র্থ দিনে গড়িয়েছে। সংঘাতের এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী অঞ্চলে। খাদ্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন দুই দেশের সীমান্ত এলাকার মানুষ। দীর্ঘ সারি দেখা গেছে জ্বালানি পাম্পের স্টেশনগুলোতেও। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সীমান্ত এলাকাগুলোতে। একের পর এক মহড়া, ড্রোন আর মিসাইল হামলায় রীতিমতো কয়েকদিন ধরেই আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। সংঘাতের রেশ পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রায়। জ্বালানি পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারির পাশাপাশি মুদি দোকানগুলোতে দেখা যায় স্থানীয়দের ভিড়। মাংস, ময়দা, ডাল, তেল, চা এবং রান্নার গ্যাস সহ 1 মাসের বাজার করে রাখছেন শহরের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা জারি করেছে নগর কর্তৃপক্ষ। 1 মাসের জন্য বাজার করে নিয়েছি, ব্যাংক থেকেও অতিরিক্ত নগদ টাকা তুলে এনেছি। কিছু প্রয়োজনীয় ওষুধও কিনে রাখবো ভাবছি।
আমাদের কাছে কোনো বিকল্প নেই। কাল বাজার খোলা থাকবে কিনা জানা নেই, তাই আগে থেকে সব কিনে নিচ্ছি। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে মনে করছেন অনেকে। এত তীব্র গোলাবর্ষণ, শব্দ, সাইরেন আর বিদ্যুৎ বিভ্রাটে রাতে ঘুমানো যাচ্ছে না। পাথরের আড়ালে বা বাংকারে আশ্রয় নিতে হচ্ছে আমাদের। আমাদের গ্রাম সীমান্ত থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। অনেক পরিবার এরই মধ্যে নারীদের ও শিশুদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। আমিও ভাবছি, কারণ আমাদের গ্রাম পরবর্তী লক্ষ্য হতে পারে। बाकी एक मकान बाकी 2 मकान है जिनके शीशे टूट गए। মানবেতর অবস্থায় দিন যাচ্ছে আশ্রয় শিবিরে থাকা স্থানীয়দের। সেখানেও খাবারের জন্য দেখা যায় দীর্ঘ সারি। মজুত করা এই খাদ্য কতদিন সরবরাহ করা যাবে সেই আতঙ্ক এখন সবার চোখে মুখে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের। নতুন করে শুরু হওয়া এই দ্বন্দ্ব গভীর উদ্বেগ সৃষ্টি করেছে জনমনে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা পুরো বিশ্বের। চৈতি সরওয়ার, ৭১। ভারত পাকিস্তান সংঘাতের কারণে আক্ষরিক অর্থে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের কাছে তাদের নিজস্ব পরিকাঠামো ব্যবস্থা নিয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে দর্শক আরও জানবো আমরা। আমাদের সাথে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। প্রথমে যে বিষয়টি জানতে চাই, রাজ্য সরকার আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টি জানাবেন এবং বিশেষ করে বিমানবন্দর ও হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। গত 5 দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা বৈঠক হয়েছিল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ এবং পরবর্তীতে সচিব পর্যায়ে কিন্তু বৈঠক হয়। এরপর জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যার ভিতরে আছে পশ্চিমবঙ্গ। এবং এই জরুরি অবস্থা যে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে যে সরকারের যে দায়িত্বগুলো থাকে সবগুলোই কিন্তু বলবৎ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে যে জরুরি অবস্থা বলতে যেটা বোঝায় সব ধরনের ব্যবস্থা যেন তারা করে থাকে। এরপর পশ্চিমবঙ্গ সরকার গত 3 দিন আগে রাজ্য সরকারের সমস্ত দপ্তর সেখানে কিন্তু তারা নির্দেশিকা পাঠায় যে সরকারি কর্মচারী যারা আছেন তারা কেউ ছুটি নিয়ে বাইরে বেড়াতে যেতে পারবেন না। একমাত্র ছুটি মঞ্জুর হবে যদি খুব গুরুতর অসুস্থ হয়, সেক্ষেত্রে তারা ছুটি পাবেন। এছাড়া সাপ্তাহিক অর্থাৎ সরকারি যে ছুটি আছে সাপ্তাহিক এবং অন্যান্য বিষয়ে সেই ছুটিগুলো যেমন আগে বলবৎ ছিল সেভাবেই থাকবে। এরপর স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে পরিকাঠামো সেই পরিকাঠামো কি আছে সেটা কিন্তু তার যে খতিয়ান সেটা রাখতে হয় জরুরি অবস্থা জারি হলে। এটা নিয়মের মধ্যেই পড়ে। সেই নিয়ম অনুযায়ী স্বাস্থ্য থেকে শুরু করে বিমানবন্দর এবং যে সুরক্ষা ব্যাপার থাকে সমস্ত পরিকাঠামো কিন্তু খতিয়ে দেখার জন্য তারা কি কি আছে আর কি কি নেই সেটা চেয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষকে। পাশাপাশি দমদম আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দরের রুটিন চেক আপ কিন্তু নিয়মিত হয়। তা সত্ত্বেও এই যে জরুরি অবস্থাকালীন সময়ে বাড়তি চেক আপ হয়, সেই জরুরি অবস্থা জারির পর যে রুটিন যে চেক আপ সেই চেক আপ কিন্তু গত কয়েকদিন ধরে দমদম বিমানবন্দরে হচ্ছে, অর্থাৎ গত 3 দিন ধরে আজও হয়েছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিজ দেশের 7 বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি, ৭১ টিভি, বাংলা ভিশন, সময় টিভি, ডিবিসি নিউজ, এটিএন নিউজ ও মোহনা টিভি। এর মধ্যে 3টি টেলিভিশনের ফেসবুক ও ইউটিউব এবং বাকি 4টি শুধু ইউটিউব বন্ধ করে দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত অনুরোধ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মুক্ত ফ্যাক্ট চেকিং সাইট ডিসমিস ল্যাব। ভারতের ভূখণ্ড কোনো এলাকায় এই 7 টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না। এর ফলে যেসব ভারতীয় নাগরিক এসব চ্যানেল দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যেটি আন্তর্জাতিক কনজিউমার রাইটসের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়াইর এর অ্যাক্সেস বন্ধ করে দেয় ভারত সরকার। যুদ্ধ উত্তেজনার মধ্যেই চলতি
$700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ $100 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির প্রতি ব্যাপক পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন ভারত। শুক্রবার এই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এই অর্থ ছাড় করা হয়। পাশাপাশি নিজেদের জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। দেশটি দীর্ঘ মন্দার পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল, কিন্তু সীমান্তে যুদ্ধাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2024 সালে দেশটি 2.5% হারে প্রবৃদ্ধি অর্জন করলেও এশীয় উন্নয়ন ব্যাংকের ADB পূর্বাভাস অনুযায়ী 2025 সালে এই হার 3% পৌঁছতে পারে বলে আশা ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। সীমান্ত সংঘাতের কারণে পাকিস্তানি রুপি দুর্বল হয়ে পড়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থাহীনতা তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও অন্তত 27 জন ফিলিস্তিনি। হামলায় আহত হয়েছে আরও 87 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালের অক্টোবরে থেকে গাজায় অভিযান শুরু করে IDF। শুক্রবারে অভিযানের পর গত 1.5 বছর উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 50,609 জন এবং 1,15,063 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করেছে। এর লক্ষ্য হলো ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া, যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামে নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলি নিরাপত্তা সহায়তা পাবে, কিন্তু ইসরায়েল সরাসরি এই সঙ্গে যুক্ত থাকবে না। ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে সহায়তা বিতরণে বাধা এড়াতে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি যৌথ উদ্যোগ। ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে। তাদের দাবি, সহায়তা যেন হামাসের হাতে না যায় তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার হবে না। নতুন প্রস্তাবে সহায়তা বিতরণে ইসরায়েলকে নিয়ন্ত্রণ দিতে চাওয়ায় মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিসেফ জানিয়েছে, নতুন এই পরিকল্পনা মৌলিক মানবিক নীতিমালার লঙ্ঘন। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে গাজায় দুর্ভোগ আরও বাড়বে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষের জন্যই আমি বলতে চাই, এই যুদ্ধের অবসান হোক। আমরা প্রতি সপ্তাহে 5,000 সৈন্য হারাচ্ছি। রুশ ও ইউক্রেনীয় সৈন্য সহ সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে। এর শেষ হওয়া দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসির বিরুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উদযাপন করেছে রাশিয়া। এর অংশ হিসেবে শুক্রবার সকালে দেশটির রাজধানী মস্কো রেড স্কোয়ারে বিশাল সামরিক প্রদর্শনীর মাধ্যমে কুচকাওয়াজ বা ভিক্টরি ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সাথে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ হাজারো অতিথি। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এবারে ভিক্টরি ডে প্যারেডে 13টি দেশের সেনাবাহিনী অংশ নিয়েছে। দেশগুলোর মধ্যে কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্রের পাশাপাশি রয়েছে চীন, মিশর, ভিয়েতনাম ও মিয়ানমার। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB এবং ন্যাশনাল গার্ড সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর 11,000-এরও বেশি সেনা কুচকাওয়াজে অংশ নিচ্ছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।